পড়ছি হেনরি রাইডার হ্যাগার্ডের দ্য ইয়েলো গড। বইটি রূপান্তর করেছে সাইফুল আরেফিন অপু। বইটি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আজকে শুনছেন দ্বিতীয় অংশ। 2। আনমোনা অ্যালান নিচে নেমে এলো। সিঁড়িতে এক লোকের সঙ্গে ধাক্কাই লেগে যাচ্ছিল প্রায়। এডিটরের রুম থেকে তার জন্যই নিশ্চয়ই কলিং বেল বাজছিল। হন্তদন্ত হয়ে ছুটছিল লোকটা। পত্রিকা অফিসের গেট থেকে অ্যালানকে এসকর্ট করে নিয়ে এলো স্যার রবার্টের মহামূল্য গাড়ির শোফার। গাড়ির মধ্যে সিলিং ল্যাম্প রয়েছে। সেটা জেলে মিস্টার জ্যাকসনের দেয়া কাগজটা পড়তে শুরু করলো অ্যালান। পড়ার সুযোগটা পেল অবশ্য ম্যানশনে পৌঁছানোর আগে 15 মিনিটের মতো রাস্তায় গাড়িটা আটকে যাওয়ায়। সবটুকু পড়ার সময় পেল না যদিও, কিন্তু যতটুকু পড়ল তাতেই বাদামি চোখ জোড়া কপালে ওঠার জোগাড়। গাড়ি থামলে নিঃশব্দে নেমে এলো অ্যালান। এইলওয়ার্ডের অফিসের দরজার সামনে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। ভাবছে কি করা উচিত। মন চাইছে এখনই একটা বাসে চড়ে নিজের ঘরে বা অন্য কোনো ক্লাবে চলে যেতে, যেখানে এইলওয়ার্ডের ছায়াও থাকবে না। কিন্তু অ্যালান কাপুরুষ নয়, তাই মনস্থির করল ব্যারনের মুখোমুখি হবে। অ্যালান জানে নিজের ভাগ্য নিয়ে খেলছে ও। একটা কাজ করা যায় ভাবল। মিস্টার জ্যাকসনের বক্তব্য গোপন করে রবার্টকে স্রেফ বলতে পারে যে তার দেয়া কাজটা করতে পারেনি, অথবা আর একটা কাজ করা যায়, ম্যাটাডোর হয়ে চেপে বসতে পারে সাহারা লিমিটেড নামের ষাঁড়ের পিঠে। তাতে অবশ্য ফার্মের সঙ্গে ওর সম্পর্ক চুকে বুকে যাবে। দ্বিতীয় কাজটা করলে নিজের আর্থিক অবস্থার অনিবার্য ধ্বংস মেনে নিতে হবে। অপরদিকে এই কথাগুলো গোপন রাখলে সম্ভবত 15 দিনের মধ্যেই পরিণত হবে ও বিরাট ধনীতে। অ্যালান ভাবছিল যে যত যাই বলুক, সাহারা ফ্লোটেশনের শেয়ার ছাড়া হয়ে গেছে। চড়া দামে প্রিমিয়ার শেয়ারও বন্টন শেষ। দায়িত্বশীল কিছু লোক যেহেতু এর ভার নিয়েছে, সুতরাং প্রকল্পটা অবশ্যই আলোর মুখ দেখবে। ওর নিজের নামে যে পরিমাণ শেয়ার বরাদ্দ করা হয়েছে টাকার অঙ্কে তা 1 লক্ষ পাউন্ডের সমান। নানান কারণে অ্যালানের অনেক টাকার প্রয়োজন। সুতরাং এই চিন্তাও ওর মাথায় খেলল যে এত পরিশ্রমের পর কেন সে এই টাকার ভাগ নেবে না। পরে সব পরিষ্কার করে নিলেই তো হয়ে গেল। আর একটা ব্যাপারও মাথায় রয়েছে ওর। রবার্ট এইলওয়ার্ডের সঙ্গে চুক্তিটা যে কোনো সময় ভেঙে ফেলা যাবে। এটা কোনো স্থায়ী চুক্তি নয়। মিস্টার জ্যাকসন তাকে যে কথাগুলো বললেন বা যে কাগজগুলো দিলেন, সেগুলোতে অনেক কিছুর উপরেই বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। ফার্মের বেশ কিছু ব্যাপার ভীষণ গোলেমেলে। সেগুলো অ্যালানের চোখে পড়লেও বোধগম্য হয়নি এতদিন। তবে সন্দেহ জেগেছে ঠিকই। মিস্টার জ্যাকসনের দেয়া কাগজগুলো পড়ে এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সব কিছু। ও ভাবল, প্রজেক্টটা যদি এতই অস্বচ্ছ হয় তাহলে এর সঙ্গে থাকা বা লাভের অংশ নেওয়াটা কি ঠিক হবে? সন্দেহ নেই মুনাফার টাকাটা আসবে সাধারণ মানুষের পকেট থেকে। কাজটা নিঃসন্দেহে বিবেকের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে ওকে। নিজের কাছেই প্রতারক, চোর হয়ে যাবে ও। না, এ কাজ অ্যালানকে দিয়ে সম্ভব নয়। ভাগ্য যদি ওকে ভিক্ষুক বানাতে চায় তাহলে ভিক্ষুকই সই। তাতে অন্তত নিজের সততা নিয়ে বিবেকের মুখোমুখি দাঁড়াতে হবে না। মাথা উঁচু করে দৃঢ় পদক্ষেপে স্যার রবার্টের রুমে ঢুকলো অ্যালান। নক করার সৌজন্যটুকুও করেনি। বিশাল ডেস্কের একপাশে বসে হ্যাসওয়েল গভীর মনোযোগে কি একটা কাগজ দেখছিল। অ্যালানকে ঢুকতে দেখেই দ্রুত একটা ড্রয়ারে ঢুকিয়ে রাখলো কাগজটা। অ্যালান খেয়াল করলো ওতে লেখা অক্ষরগুলো অদ্ভুত ও অস্বাভাবিক। মিস্টার হ্যাসওয়েল গ্রিক দেবতা জিউসের মতোই সুদর্শন। খাটো লোকটার চুলে পাক ধরেছে অনেক আগেই। অ্যালানকে সম্ভাষণ জানাতে তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। উৎফুল্ল কণ্ঠে বলল, কেমন আছো অ্যালান? দূরসম্পর্কের আত্মীয় হওয়ার সুবাদে অ্যালানকে সে নাম ধরে ডাকে। মাত্রই প্যারিস থেকে ফিরেছি। শুনে খুশি হব যে ওরাও আমাদের সমর্থন দেবে বলে জানিয়েছে। ফরাসি সরকার আমাদের স্কিমটা বুঝতে পেরেছে। ওরাও হয়তো এমন কিছু করার চিন্তা করবে। পুরো উপকূল জুড়েই তো ওদের আধিপত্য। কাজেই সাগরের দিকে হাতটা আরেকটু লম্বা করতে দোষ কি? আমাদের মূলধন সংকট কেটে গেছে। বিনিয়োগের নিশ্চয়তা নিয়েই এসেছি আমি প্যারিস থেকে। তাছাড়া ছোট বিনিয়োগকারী আর স্পেকুলেটদেরও বিনিয়োগে বেশ ভালো হবে বলে আশা করছি। রৌদ্রোজ্জ্বল ফ্রান্সে 10 লাখ পাউন্ডের শেয়ার ছাড়ব আমরা, বাকিটা কুয়াশা ঘেরা ইংল্যান্ডে। গত এক যুগের সবচেয়ে বড় আর্থিক সাফল্য হতে যাচ্ছে আমাদের এই প্রজেক্ট। কি বলো? শীষ বাজালো হ্যাসওয়েল। আওয়াজটা শুনে মনে হতে পারে ঝুলন্ত ইলেকট্রিক কেবলের মাঝ দিয়ে বাতাস বয়ে যাচ্ছে।
ঠিক জানি না মিস্টার হ্যাসওয়েল, বলল অ্যালন। 1 বছর পর মন্তব্য করলেই মনে হয় ভালো হবে। ততদিনে কোম্পানি বাস্তবিকই সফল হয়েছে নাকি স্রেফ হাওয়া ভরা বেলুন উড়িয়েছে স্পষ্ট হয়ে যাবে। আবার শীষ বাজালো হ্যাসওয়েল। বাস্তব সাফল্য? ওটা তো আমাদের মতো প্রমোটারদের মাথা ব্যথা নয়। যারা বিনিয়োগ করবে তাদের মাথা ব্যথা। কিন্তু তোমার হলোটা কি? এই প্রজেক্টের আইডিয়া তো তোমারই। তুমি নিজেই তো বলেছ বিশাল মুনাফা আসবে প্রজেক্টটা থেকে। হ্যাঁ, স্বাভাবিক একটা মূলধন নিয়ে কাজ শুরু করলে আর পোর্টটা আলোর মুখ দেখলে আসলেই প্রচুর মুনাফা আসবে। অনুসন্ধানী দৃষ্টিতে অ্যালানের মুখের দিকে চেয়ে রইল হ্যাসওয়েল। স্যার রবার্ট এতক্ষণ শ্রোতার ভূমিকায় ছিল। এবার শীতল কণ্ঠে বলল, মনে হয় এ বিষয়ে অনেক আগেই আমাদের মধ্যে কথা যা হওয়ার হয়ে গেছে। সত্যি বলতে এটা নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। এখন আমরা এমন একটা অবস্থায় রয়েছি যেখান থেকে কোনো কিছুই আর পরিবর্তন করা যাবে না। জ্যাকসনের সাথে তোমার মোলাকাত কেমন হলো মেজর? কাজ হয়নি স্যার। উনি বলেছেন কোনো কিছুর বিনিময়ে এ ব্যাপারে নমনীয় হবেন না, উল্টো যতভাবে সম্ভব বাধা দেবেন। আগামীকাল আমাদের আর্টিকেল প্রকাশিত হবে, তখন সে বুঝতে পারবে তার পক্ষে সমর্থনটা কত কম। জানো নিশ্চয়ই ফ্রান্সের কেউ দ্য জাজ পড়ে না, এমনকি কনস্ট্যান্টিনোপলের লোকেরাও পত্রিকাটার নাম শোনেনি। কাজেই আমরা যতক্ষণ এক আছি ভয়ের কিছু নেই, অর্থপূর্ণভাবে শেষ কথাটা বলল রবার্ট। অ্যালান বুঝতে পারল এখনই বলতে হবে, নইলে চিরতরে ওর শান্তি নষ্ট হয়ে যাবে। নিজের হ্যাট খুঁজছে রবার্ট। স্যার মিস্টার হ্যাসওয়েল খানিকটা নার্ভাস স্বরে শুরু করলো অ্যালান। দু একটা কথা বলার ছিল আপনাদের। কথাগুলো ঠিক সুখকর নয়। বলে ফেলো জলদি। আজ রাতে থিয়েটারে যাবার প্ল্যান। তাড়াতাড়ি ডিনার সারতে হবে, কাপড় বদলাতে হবে। ব্যাপার হচ্ছে আমাদের ব্যবসা যেভাবে চলছে তাতে আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। তাই চাইছি আমার শেয়ার ফেরত দিয়ে ফার্ম থেকে রিটায়ার করতে। চুক্তি অনুসারে সেই অধিকার আমার আছে। তাই আমার অবশ্য এমন শর্তের কথা খেয়াল নেই। তবে তাই বলে ভেবো না যে ইচ্ছার বিরুদ্ধে তোমাকে এক মুহূর্তও আটকে রাখবো এখানে। শুধু জানতে চাই কারণটা কি? বুড়ো ভামটা কি তোমাকে সম্মোহিত করে ফেলেছে, নাকি ইনফ্লুয়েঞ্জা থেকে সেরে উঠে মাথাটাই খারাপ হয়ে গেল তোমার? কোনোটাই না। যা বললাম ব্যবসা যে লাইনে চলছে তা আমার পছন্দ হচ্ছে না। মূলধন সংগ্রহের ব্যাপারটাই বলুন, বা কাজের গ্যারান্টি, কোনোটাই নয়। আর একটু থামলো অ্যালান। আমি এই ফার্মের একজন শেয়ার হোল্ডার, কিন্তু কিভাবে কি হচ্ছে তা কখনোই আমার কাছে সেভাবে খোলাসা করা হয়নি। স্যার রবার্টের চেহারায় মুহূর্তের জন্য একটা কালো ছায়া খেলে গেল। আর একবার শীষ বাজালো হ্যাসওয়েল। এবার অন্য সুরে রবার্ট বলল, একটু আগেই যেহেতু রিজাইন করেছো, কাজেই এ ব্যাপারে আলোচনা করার প্রয়োজন দেখছি না। সমস্ত কিছুর বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার ইচ্ছা ছিল অবশ্য। কথার মাঝখানে কথা বলে উঠল মিস্টার হ্যাসওয়েল। অ্যালানের অবসরের সিদ্ধান্তে আপসেট হয়ে পড়েছে সে। বলল, দেখো অ্যালান, তোমার সিদ্ধান্তের পেছনে হয়তো কোনো কারণ আছে। তারপরও বলবো, তোমার নিজের স্বার্থেই আর একবার চিন্তা করে দেখো। 1 সপ্তাহের মধ্যেই বড়লোক হয়ে যেতে তুমি। এরকম অবস্থায় রিজাইন করাটা কি পাগলামি নয়? সিন্ডিকেটের 1700 শেয়ার তোমার আছে, বলল স্যার রবার্ট। এগুলোর দাম এখন শেয়ার প্রতি 18 পাউন্ডে দাঁড়িয়েছে। নাকি ভাবছ নগদে এগুলার মুনাফা তুলে নেবে? ভুল করছেন স্যার। যেভাবে ওগুলোর দাম বাড়ানো হয়েছে সেটাও আমার আপত্তির আরেকটা প্রধান কারণ। আমি শুধু ওগুলোর ফেস ভ্যালু চাই, যে দামে কিনেছিলাম সেটাই। এ কথায় রীতিমতো হতভম্ব হয়ে গেল 2 সিনিয়র পার্টনার। এমন সততা বা অন্য অর্থে বোকামি তাদের কল্পনারও বাইরে। বিস্ময় কাটিয়ে উঠে বলল স্যার রবার্ট, ভালো। তোমার উপর হুকুমদারি করা আমাদের কাজ নয়। তোমার পথ তোমারই। তর্ক করলে তাতে আমাদের সম্পর্কই খারাপ হবে। কলিং বেলের দিকে আঙুল বাড়ালো সে। তুমি একজন ভদ্র ও সম্মানিত মানুষ। আশা করছি আমাদের কোনো তথ্য কখনো বাইরে প্রকাশ করবে না। আমাদের ক্ষতি বা তোমার ব্যক্তিগত লাভের জন্য হলেও না। অবশ্যই, জবাবে বলল অ্যালান। যদি কখনো আমার চরিত্র বা সততা নিয়ে প্রশ্ন তোলা না হয়, বা যদি এমন পরিস্থিতি সৃষ্টি না হয় যে কোনো কিছু প্রকাশে আমি একান্ত বাধ্য হই, তাহলে আমার মুখে তালা আঁটা থাকবে। তেমনটা কখনো হবে না, বাও করে বলল এইলওয়ার্ড। ঘরে ঢুকলো হেড ক্লার্ক জেফরিস।
স্যার রবার্ট তাকে বলল, মিস্টার জেফরিস, মিস্টার ভার্ননের সাথে আমাদের চুক্তিপত্রটা নিয়ে এসো। সাহারা সিন্ডিকেটে তার নামে যে শেয়ারগুলো রয়েছে সেগুলো ফেস ভ্যালুতে ট্রান্সফারের কাগজও তৈরি করতে হবে। একটা চেক তৈরি করো অ্যামাউন্টের জন্য। যেসব কাগজপত্রে মিস্টার ভার্ননের নাম রয়েছে সেগুলোও সংশোধন করতে হবে। আর শোনো, স্পেকটনে ফোন করবে, মানে আর্লকে, বলবে মডারেট দামে কতগুলো শেয়ার রয়েছে তার জন্য। বোর্ডে একটা জায়গাও রাখা হয়েছে। সে রাজি থাকলে তার নাম আমরা প্রসপেক্টাসে তুলে দেব। ঠিক আছে তো হ্যাসওয়েল? তাহলে এভাবেই সব রেডি করো জেফরিস। একটু জলদি করো, আজ একটু তাড়াতাড়ি বেরোতে চাইছি। নির্বিকার জেফরিস চোখের কোণ দিয়ে মেজর ভার্ননের দিকে দৃকপাত করলো একবার, তারপর রবার্টকে বাউ করে চলে গেল। পিনপতন নীরবতা নেমে এলো ঘরে। বিচ্ছিরি অবস্থা। সব কিছু চুকে বুকে গেছে, কেবল আনুষ্ঠানিকভাবে কাগজে সই করা বাকি। শেষ পর্যন্ত নীরবতা ভাঙল হ্যাসওয়েল। মন্তব্য করল, এপ্রিল মাসের হিসেবে বাইরে আবহাওয়া বেশ ঠান্ডা। অ্যালানও একমত হলো। স্যার রবার্ট তার হ্যাটটা কোটের আস্তিন দিয়ে মুছছিল। অস্বস্তিকর এই পরিস্থিতি পছন্দ হচ্ছিল না মিস্টার হ্যাসওয়েলের। বিড়বিড় করে অ্যালানকে বলল রোববার হার্টফোর্ডশায়ারে তার বাড়ি যাওয়ার জন্য। দাওয়াত তো আগে দিয়েছেন, বলল অ্যালান। আজকের ঘটনার পরও কি আমন্ত্রণ জানানোর ইচ্ছা আছে আমাকে? কেন নয়, আমি নিয়ম করেছি রোববারে ব্যবসা সংক্রান্ত কোনো আলাপ আলোচনা করব না। তারপরও যদি করি তাহলে আমাদের মত পরিবর্তন তো হতেও পারে। স্যার রবার্ট যাচ্ছেন, তুমি না গেলে বারবারা হয়তো মাইন্ড করে বসবে। বেচারি আসলে খুবই সরল, শহুরে জটিলতার কিছুই বোঝে না। বারবারার নাম শুনে মুখ তুলে চাইল স্যার রবার্ট। তার চোখে যে অভিব্যক্তি, তাকে চ্যালেঞ্জ বললে ভুল হবে না। একটু আগেও অ্যালান ভাবছিল কোনো কিছুর বিনিময়ে সে প্রাক্তন পার্টনারদের মুখোমুখি হবে না, কিন্তু বারবারার কথায় সিদ্ধান্ত পরিবর্তন করল। ধন্যবাদ, বলল সে, ডিনারের আগেই চলে আসব আমি। বারবারাকে আমার যাওয়ার কথা জানিয়ে দিতে পারেন। ও খুব খুশি হবে, বলল হ্যাসওয়েল। কয়েকদিন আগে তোমার কথা বলছিল ও। সম্ভবত জুলাই মাসে কোনো নাটক টাটক দেখা বা করা নিয়ে তোমার সাথে কথা বলবে। মৃদু হাসল অ্যালান। জুলাই মাসে? জুলাই মাসে কোথায় থাকবো কে জানে। আবার চুপ হয়ে গেল সবাই। এবারের নীরবতা এমনকি স্যার রবার্টের স্নায়ুতেও নাড়া দিচ্ছিল। হ্যাটটা রেখে উঠে পড়ল সে। এগিয়ে গেল সোনালি মূর্তিটার দিকে। আজ এই নিয়ে দ্বিতীয়বার। ওটার উপর থেকে চোখ না সরিয়েই বলল, এই জিনিসটা তোমার। আমাদের সম্পর্কে যেহেতু এটা একটা ছেদ পড়েছে, তুমি বোধহয় এটা ফেরত নিয়ে যাবে। এটার ইতিহাসটা কিন্তু কখনো বলেনি। সে এক বিরাট গল্প। আমার এক চাচা ছিল মিশনারি। পশ্চিম আফ্রিকা থেকে সেই এনেছিল জিনিসটা। খুঁটিনাটি ভুলে গেছি, তবে আমার নিগ্রো চাকর জিকির মনে থাকতে পারে। ওকে বলির বেদি থেকে উদ্ধার করে এনেছিল চাচা। সঠিক মনে নেই, ওখানে হয়তো এরই পূজা চলছিল। সেই থেকে আমাদের সাথে আছে জিকি। ওর গোত্রের লোকেরা বিশ্বাস করে মূর্তিটার জাদুকরী ক্ষমতা আছে। ওরা এটাকে সাঁতারু মাথা নামে ডাকে। খেয়াল করলে দেখবেন দুই কাঁধের মাঝখানে মাথাটা সাঁতার কাটছে বলে মনে হয়। পূজারীদের মাঝে অবশ্য মূর্তিটার আর একটা নাম প্রচলিত আছে, নামটা মনে পড়ছে না। কুৎসিত মুখটার প্রশংসা করতেই হয়, বলল স্যার রবার্ট। এই কুটিল কিন্তু শৈল্পিক চেহারাটা, কি বলবো, অনেকটা যেন ফাইন্যান্সিংয়ের মতো। ভার্নন আমাদের মধ্যে ইতিমধ্যেই একটা ঝামেলা হয়ে গেছে। হয়তো এরপর থেকে পরস্পরকে আমরা শত্রু ভাবতে পারি। সত্যি বলতে সেটা হবে বোকামির চূড়ান্ত। স্বীকার করছি, কিছু ব্যাপারে তোমার সাথে কঠোর আচরণ করেছি। ওই শেয়ারগুলো হাতে থাকলে বাজার থেকে শেয়ার প্রতি 10 পাউন্ড পেতে পারতে তুমি। এখন পাচ্ছ মাত্র 1 পাউন্ড। তাই বলে যে ব্যাপারটাকে আমরা ন্যায্য একটা চেহারা দিতে পারি না তা তো নয়। মূর্তিটা আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। এটা আমাকে দিয়ে দাও। বিনিময়ে তোমার পাওনা 1700 পাউন্ডের চেকটাকে 17,000 বানিয়ে দিচ্ছি। প্রস্তাবটা দারুণ, বলল অ্যালান। একটু চিন্তা করে দেখি। মূর্তির সামনে চলে গেল সে। ওটার চকচকে চোখে কী দেখতে পেল সেই জানে। সিদ্ধান্ত নিল 1700 বা 1000, কোনো অঙ্কের বিনিময়েই হাতছাড়া করবে না মূর্তিটা। সে বলল, প্রস্তাবটা নিঃসন্দেহে ভালো, কিন্তু মূর্তিটা আমি বিক্রি করতে চাই না। এটাকে সাজিয়ে রাখার জন্য একটা ভালো জায়গা খুঁজে বের করতে হবে। সপ্তাহখানেক লাগবে হয়তো। ততদিন এটা এখানেই থাকুক। ঠোঁট গোল করে শীষ দিয়ে উঠল মিস্টার হ্যাসওয়েল।
অবাক হয়ে সে ভাবছিল, আফ্রিকার এক টুকরা সোনা যার দাম হয়তো 100 পাউন্ডও হবে না, তার জন্য কেউ 17,000 পাউন্ড ছেড়ে দিতে পারে। কিন্তু রবার্টকে বিন্দুমাত্রও বিস্মিত হতে দেখাচ্ছে না, তবে হতাশ। হাসি মুখেই বলল, ধন্যবাদ। কাগজপত্র নিয়ে ঘরে ঢুকলো জেফ্রিস। ওখান থেকে একটা দলিল তুলে নিয়ে অ্যালানকে দেখতে দিল স্যার রবার্ট। অ্যালান সেটাকে তার চুক্তি বলে শনাক্ত করার পর দলিলটা ওর হাত থেকে নিয়ে সোজা ছুঁড়ে ফেলল ফায়ারপ্লেসের আগুনে। বলল, ব্যবসা থেকে তার অবসরের বিষয়টা আনুষ্ঠানিকভাবে গেজেটে ছাপা হবে। কাগজপত্র সাইন করার পর চেকটাও হাতবদল হলো। উঠি তাহলে, রোববার পর্যন্ত বিদায়, বলে দুজনকে নড করে ঘর থেকে বেরিয়ে এলো অ্যালান। প্যাসেজে ছোট একটা রুমে জেফ্রিসের অফিস। একাই বসে চোখাচোখি হতে দরজা ঠেলে ক্লার্কের রুমে আসলো অ্যালান। নিজের ডেস্ক, স্ট্রং রুম আর চেম্বারের দরজার চাবি বুঝিয়ে দিল জেফ্রিসকে। জিনিসগুলো হাতে পেয়ে সঙ্গে সঙ্গে একটা রিসিপ্ট লিখে ফেলল জেফ্রিস। খানিকটা দুঃখিত কণ্ঠে বলল, আমাদের ছেড়ে চলে যাচ্ছেন মেজর? যেতে হচ্ছে, বলল অ্যালান। তারপর একটু যেন আন্তরিক সুরেই জিজ্ঞাসা করল, খারাপ লাগছে? লাগছে, বলল জেফ্রিস, তবে আপনি কিন্তু ঠিক কাজই করেছেন। বুঝলাম না, কি বোঝাতে চাইছো? বোঝাতে চাইছি, আপনি এমন কোনো কাজ করেননি কখনো যেটার দুর্গন্ধময় অবশিষ্টাংশ আমার ঘাড়ে এসে পড়ে। আপনার কাছ থেকে সবসময়ই প্রকৃত ভদ্রলোকের আচরণ পেয়েছি। আমাকে স্রেফ কাজ করার একটা মেশিন মনে করেননি আপনি। আর এমন কোনো কিছুও করেননি যাতে মনে হয় আমার চাইতে ভালো কাউকে পেলে লাথি দিয়ে বিদায় করবেন আমাকে। খুবই মিস করব আমি আপনাকে। তুমি খুব ভালো মানুষ জেফ্রিস, তাই এমন কথা বলছো। তোমার জন্য কখনো বিশেষ কিছু করেছে বলে তো মনে পড়ছে না। পড়বে কিভাবে? আপনি যা করেছেন তা আপনার জন্য খুবই স্বাভাবিক, কিন্তু আমাদের মনে তা দাগ কেটে আছে। যাই হোক, দুঃখ পেলেও বলবো আমি খুশি। ওনারা হয়তো কিছুদিনের মধ্যেই বিপুল অঙ্কের টাকা কামিয়ে নেবেন। আপনার মতো মানুষদের জায়গা এটা নয়, তাই চলে যাচ্ছেন। আর যাচ্ছেনই যেহেতু, তো বলি, আমরা সবাই ভাবতাম আপনি এখানে কি করছেন। আপনি আসার আগেও অনেক দুর্গন্ধময় ঝামেলা সৃষ্টি হয়েছে এখানে। কি হয়েছিল? কি আর হবে, মেসার্স এইলওয়ার্ড ও হ্যাসওয়েল ওসব গায়েও মাখে না। হয়তো একসময় তারা পার্টনারশিপ ভেঙে ফেলবেন বা ভাঙার ভান করবেন, এদিক ওদিক দু একটা মিথ্যা কথা বলবেন, আমার তাতে কিছু যায় আসে না। আমি এখানে চাকরি করি মাত্র। তবে ততদিন পর্যন্ত আপনি থাকলে এর আঁচ আপনার গায়ে অবশ্যই লাগতো, কারণ আপনি ওই কিসিমের মানুষ নন। এসব ঘটনায় আপনার নামে কালো দাগ পড়তো, মনও ভেঙে যেত আপনার। নাম চরিত্র কলঙ্কিত হলে টাকা পয়সার কী দাম? একটা কথা বলি মেজর, ফিসফিস করে বলল সে, সাধ্যে কুলালে আমিও আপনার পথ ধরতাম, কিন্তু আমার সে সাধ্য নেই। বাড়িতে অসুস্থ স্ত্রী, বড়সড় একটা পরিবার আর অসুস্থ মা আছে। একবার আমি স্যার রবার্টের সাহারা প্রজেক্টের মতো এক উদ্যোগে সমস্ত টাকা খাটিয়েছিলাম। বলাই বাহুল্য, সব সঞ্চয় খুইয়েছি। তাই সাহারা প্রজেক্ট ডুবে যাওয়ার আগেই আমাকে কিছু একটা করতে হবে। একবারে 5,000 পাউন্ড যদি পাই, তাহলে সব ছেড়ে ছুড়ে চলে যাব। বাড়িতে একটা খামার দিয়ে সেখানেই থিতু হয়ে বসবো। আশা করছি টাকাটা পাবো, কারণ এখানকার অনেক কিছু আমি জানি। আর কথা বলা যাচ্ছে না, বেল বাজছে। ডাক পড়ল বোধ হয় আমার। মাঝে সাঝে দু এক পাতা লিখবো আপনাকে। জানি ভুলে যাবেন না আমাকে। বিদায়, খোদা আপনার মঙ্গল করুন। অ্যালানের হাতটা নিজের হাতে নিয়ে একটা আন্তরিক ঝাঁকুনি দিল জেফ্রিস, তারপর চলে গেল। অ্যালানও বেরিয়ে এলো রুম থেকে। ওর বিদায় নেয়ার ঘটনা অন্যান্য ক্লার্কদের কানেও পৌঁছেছে। কাচ ঘেরা রুম থেকে আর চোখে তাকিয়ে আছে সবাই, দৃষ্টিতে যুগপৎ দুঃখ ও প্রশংসা। বেরিয়ে যাওয়ার সময় পোস্ট থেকে উঠে এলো পোর্টার। ইনফর্মাল স্যালুট করলো নিজের ক্যাপ স্পর্শ করে। জানতে চাইলো ক্যাব ডেকে দিতে হবে কিনা। না, দরকার নেই সার্জেন্ট, বাসে করে চলে যাব। গত ক্রিসমাসে তোমাকে কোনো উপহার দিইনি, ভুলে গিয়েছিলাম। এখন কিছু দিলে নিবে? 10 শিলিং দিল অ্যালান সার্জেন্টকে। আরও বেশি দিতে পারলে খুশি হতাম। আবার স্যালুট করলো সার্জেন্ট। অনেক ধন্যবাদ মেজর। অন্য কোনো ভদ্রলোকের কাছ থেকে 10 পাউন্ড নেওয়ার চেয়ে আপনার কাছ থেকে 10 শিলিং পেয়েই আমি খুশি। আপনার সাথে আবার পশ্চিম উপকূলে চলে যেতে পারলে খুশি হতাম মেজর। এই জায়গা দুর্গন্ধময় আর বর্বর হলেও এই কুটিল শহরের চেয়ে অনেক ভালো।
ঘটনা হচ্ছে, এই সার্জেন্ট আর অ্যালান পশ্চিম আফ্রিকার রণাঙ্গনে ছিল একসঙ্গে। গ্রানেটের বিশাল ভবনটা পিছনে ফেলে এলো অ্যালান। হাঁটতে হাঁটতে একবার পিছন ফিরে দেখল, সন্ধ্যার কুয়াশার আড়ালে হারিয়ে গেছে বিল্ডিংটা। অ্যালানের মনে হলো বিল্ডিং নয়, যেন মস্ত এক দুঃস্বপ্নকে পিছনে ফেলে এসেছে। 1 বছরের শেকলবন্দি জীবনের পর এবার সে মুক্ত। তাই 1 বছরের অভিজ্ঞতা হয়েছে। এই 1 বছরে অভিজ্ঞতা হয়েছে প্রচুর, কিন্তু পয়সাপাতি কামাতে পারেনি তেমন। বরঞ্চ যে টাকা নিয়ে সাহারা লিমিটেডে যোগ দিয়েছিল তার চেয়ে অনেক কম পয়সা নিয়ে ওখান থেকে বেরিয়েছে। তবে বড় কথা হচ্ছে, সে এখন স্বাধীন। সাহারা লিমিটেডের প্রসপেক্টাস থেকে মুছে গেছে ওর নাম। চুক্তিটা শেকলের মতো এঁটেছিল গলায়। ঐশ্বর্যময় সলোমনের আমলে রূপাকে কেউ মূল্যবান বস্তু হিসেবে গোনায় ধরত না। ঠিক তেমনি সাহারা লিমিটেডে ওর নামও অগুরুত্বপূর্ণ বলে মনে করা যায়। ওর কট্টরতম শত্রুও বলতে পারবে না এই এন্টারপ্রাইজ থেকে কানাকড়ি লাভ করেছে ও। প্রতিষ্ঠানটার সঙ্গে থেকে যেটুকু কালিমা গায়ে লেগেছিল, বরফ শীতল পানিতে গোসল করার মতো ওসব ধুয়ে ফেলেছে অ্যালান। ও মনে করতে পারল না সেই শৈশবের পর থেকে সে কবে এতটা নির্ভার বোধ করেছে। মনে মনে বলল, মিলিয়ন পাউন্ড দিলেও আর মান সম্মানের কবরের উপর স্বর্ণের পাহাড় গড়ার চিন্তা করব না। ভবিষ্যৎ নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। জগৎ সংসারে ওর উপর নির্ভর করার মতো নেই কেউ। উল্লসিত অ্যালান বাচ্চা ছেলের মতো দৌড়ে রাস্তা পেরোলো। রাস্তা পরিষ্কার করতে থাকা এক ঝাড়ুদারের সঙ্গে ধাক্কা লেগে গেল ওর। ক্ষতিপূরণ হিসেবে লোকটাকে 6 পেন্স দিল ও খুশি মনে। ম্যানশন হাউসের গেটে পৌঁছে ওখান থেকেই বাসে চড়ল অ্যালান। লোকে লোকারণ্য গাড়ি। যাত্রীদের বেশিরভাগই কেরানি। সারাদিনের কঠোর পরিশ্রমের পর বাড়ি ফিরছে, ক্লান্ত অবসন্ন। অ্যালান ভাবছিল, আগামীকাল হোক বা 2 বছর পর এমনটা হতোই। ফলস্বরূপ বাপদাদার স্মৃতিবিজড়িত বাড়িখানা হাতছাড়া করতেই হতো। একটু আফসোসও লাগছে ওর। মনে হচ্ছে 17,000 পাউন্ডে মূর্তিটা বেচে দিলেই ভালো হতো। এর মধ্যে তো আর শেয়ার বেচা কেনার ব্যাপার নেই। বড়লোক কেউ যদি নিজের খায়েশ মেটানোর জন্য আকাশচুম্বী দাম দিতে চায়, তাহলে সে নেবে না কেন? এতে ওর বাড়িটা অন্তত বেঁচে যেত। 20,000 পাউন্ডে মর্টগেজ রাখা আছে ওটা। আসলে তখন ও অত চিন্তাভাবনা করেনি, স্রেফ যা মনে হয়েছে বলে ফেলেছে। আর এখন যখন ফেলেছে, কথার নড়চড় করে কিভাবে? আর একটা বিষয় হতে পারে, ছোটবেলায় ওর চাচা বলেছিল জিনিসটা অনন্য, অথবা নিগ্রো চাকর জিকি যা বলল তাই হয়তো ঘুরছিল ওর মাথায়। ওর বিশ্বাস মূর্তিটা সৌভাগ্য বয়ে আনে। যাই হোক, ঘটনার ইতি ওখানেই। এটাই শেষ কথা। তবে টাকা ওর দরকার। মর্টগেজ থেকে ইয়ারলিজকে ছোটাতে হবে। তার চেয়েও বড় কারণ হচ্ছে বারবারা। যে কোনো কিছুর চাইতে মেয়েটাকে সে অনেক বেশি ভালোবাসে। চ্যাম্পার্স হ্যাসওয়েলের ভাতিজি, তার উত্তরাধিকারী হিসেবেও স্বীকৃত। কাজেই বিরাট সৌভাগ্য না হলে ভরা পকেট ছাড়া মেয়েটাকে বিয়ে করার সুযোগ নেই বলা যায়। ব্যবসা থেকে নিজের নাম প্রত্যাহার করে সেই সম্ভাবনা শূন্যের কোঠায় নামিয়ে এনেছে অ্যালান। বারবারার বাবার উইল মোতাবেক 25 বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েটার সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব চাচা হ্যাসওয়েলের। লোকটা খুবই অহংকারী। সে কি যাকগে, আগামী রোববারেই তো দেখা হচ্ছে। যদিও প্রাক্তন পার্টনারদের সঙ্গে এত তাড়াতাড়ি সাক্ষাৎ করার ইচ্ছা ওর মোটেও ছিল না। মনে মনে সিদ্ধান্ত নিল অ্যালান নয়া গন্তব্যে রওনা হওয়ার আগে পুরো ঘটনা সম্বন্ধে জানিয়ে যাবে বারবারাকে, যাতে ও অ্যালানকে ভুল না বোঝে। নয়া গন্তব্য হয়তো আফ্রিকা। কিন্তু রোববার আসার আগেই অসুস্থ আর দুর্বল হয়ে পড়ল অ্যালান। জ্বরের কারণে প্রায় হপ্তাখানেক বিছানায় পড়ে থাকতে হলো ওকে। অ্যালান যখন অফিস থেকে বেরিয়ে আসছিল, স্যার রবার্ট শুধালো মিস্টার হ্যাসওয়েলকে, কী হলো এটা? ঠিক বুঝলাম না। বুড়ো শয়তানটা জ্যাকসনের কথা বলছি। ও বেটা হয়তো ওকে কিছু একটা দেখিয়েছে। প্রজেক্টের ছোট একটা ফুটো, নয়তো বড়। স্যার রবার্ট নড করে বলল, কিন্তু কথা হচ্ছে থলের ইঁদুরটাকে ও কি থলেতেই রাখবে নাকি বাইরে বের করে দেবে? কি মনে হয় তোমার? তেমন কিছু করবে বলে মনে হয় না। যতটুকু দেখেছি অ্যালান এক কথার মানুষ, কিছুই ফাঁস করবে না। ভেবে দেখো শেয়ারগুলো নিয়ে কি করলো ও। তারপরও মনে হয় সমস্যাটার একটা স্থায়ী সমাধান দরকার।
অতি আত্মসম্মানবোধ অতি হিংসার মতোই, দুটোই ব্যবসার জন্য ক্ষতিকর। বুঝতে পারছি না তোমার সাথে একমত হব কি না। এটাও বুঝতে পারছি না দূর ভবিষ্যতে আমরা ওই আর্টিকেলটায় বলা কথার চেয়ে ভালো কিছু করতে পারবো কি না। তবে অ্যালানকে হারাতে হওয়ায় আমি দুঃখিত, আসলেই দুঃখিত। আমি মনে করি না ও বোকা, ওর গুণগুলোকে আমি সত্যিই সম্মান করি। তা আমিও করি বটে। আসল কথা হচ্ছে ওর উপদেশগুলো আমরা মোটেই কানে তুলিনি, বরং পুরো উল্টো কাজটা করেছি। কাজে ও বিরক্ত হবে, সেটাই স্বাভাবিক। ওর আইডিয়াটা ছিল নিখাদ ব্যবসায়িক প্রস্তাবনা, বিনিয়োগের বিপরীতে 10% হারে রিটার্ন পেতাম। কিন্তু তোমার আর আমার জন্য 10%-এর মূল্য কী? আমাদের দরকার মিলিয়ন মিলিয়ন টাকা, সেটা আমরা পেতেও যাচ্ছি। যা হোক, রোববারে ও আমার ওখানে আসবে। বারবারাকে জানিয়ে রাখবো আমি। অ্যালানের উপরে ওর দারুণ প্রভাব রয়েছে। হয়তো তুমিও অ্যালানকে প্রভাবিত করার চেষ্টা করবে। শুধু অ্যালান কেন, মিস চ্যাম্পার্সকে জানার সামান্যতম সুযোগ যাদের হয়েছে তাদের সবার উপরেই বিরাট প্রভাব রয়েছে ওর। সৌজন্য দেখিয়ে বলল রবার্ট। তবে অ্যালানের উপর মিসের প্রভাব এবার কাজে লাগবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে। বহু আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে অ্যালান। ব্যাপারটা আগেই খেয়াল করেছি বলে নিশ্চিত হয়ে বলতে পারছি। আজ শুধু সিদ্ধান্তটা কার্যকর করেছে ও। আমার মনে হয় না হেসওয়েল আর কখনো আমরা অ্যালানকে এই অফিসে দেখতে পাবো। সৌভাগ্যও মনে হয় আমাদের সাথে আর থাকবে না। যতটুকু এসেছে অ্যালানের হাত ধরেই এসেছে। যাই ঘটুক না কেন এইলওয়ার্ড, আগামী 1 সপ্তাহের ভিতরেই আমরা বড়লোক হয়ে যাব, বিরাট বড়লোক। হ্যাঁ হ্যাসওয়েল, এইলওয়ার্ড বলল। এক জীবনের তরে বিরাট বড়লোক হয়ে যাব আমরা। কিন্তু বলতে পারো জীবন আসলে কি? আমার চোখে তো স্রেফ একটা বুদবুদ, সামান্য একটা কাঁটা যখন তখন একে ফুটো করে দিতে পারে। আমি ধার্মিক নই, তবে মনে আছে ছোটবেলায় শেখানো হয়েছিল সবসময় স্রষ্টাকে ধন্যবাদ জানাতে হবে আর প্রার্থনা করতে হবে যাতে তিনি সন্তুষ্ট থাকেন এবং আমাদের সম্পদের আশীর্বাদ থেকে বঞ্চিত না করেন। এর সঙ্গে আকস্মিক মৃত্যু আর দুর্ভাগ্যের কথাও শেখানো হয়েছিল। মনে নেই পুরোটা। যাই হোক, ধর্মের কচকচানি অনেক হয়েছে, চলো বেরোই, নইলে দেখা যাবে কুসংস্কারের চক্করে পড়ে গেছি। জানো বোধ হয়, যে কোনো কিছুই বিশ্বাস করে না তাকেও কিছু না কিছু বিশ্বাস করতেই হয়। তোমার হ্যাট আর কোট নিয়েছো? বাতি নিভিয়ে দিতেই অন্ধকার নেমে এলো ঘরে। ফায়ারপ্লেসের নিভু নিভু আগুনের হালকা আভা ছাড়া আর কোনো আলো নেই। মৃদু হাসলো এইলওয়ার্ড। দরজার দিকে যেতে যেতে প্রার্থনা স্তবক আওড়াতে লাগলো। হ্যাসওয়েলও তাল মেলাচ্ছিল তার সঙ্গে। হঠাৎ চেঁচিয়ে উঠল, আরে ওটা কি? ঘুরে তাকাতেই ভারী আশ্চর্য একটা দৃশ্য দেখতে পেল স্যার রবার্ট। হলুদ মূর্তিটা তার পিলারের আবাস ছেড়ে হাওয়ায় ভেসে উঠেছে। ফায়ারপ্লেসের ধিকি ধিকি আগুনের আভায় দেখা যাচ্ছে মেঝের কয়েক ইঞ্চি উপর দিয়ে ভেসে এগিয়ে আসছে সেটা ওদের দিকে। কাছাকাছি এসে এক মুহূর্ত থেমে দাঁড়ালো। তারপর সোজা উঠতে শুরু করলো উপরের দিকে। মিস্টার হ্যাসওয়েলের মুখোমুখি থামল। মোহনীয় রমণীয় মুখায়বব বিশিষ্ট মূর্তিটা এমনভাবে ভেসে রয়েছে যেন রক্ত মাংসের কোনো মহিলা তাকিয়ে আছে তার চোখের দিকে। আর্তনাদের মতো একটা শব্দ বেরিয়ে এলো হ্যাসওয়েলের মুখ দিয়ে। মরক্কো চামড়ায় মোড়া একটা চেয়ারে বসে পড়ল সে। বলা ভালো, পড়ে গেল। সোনালি রঙের চকচকা মুখোশাকৃতি মূর্তিটা তখনও ভেসে রয়েছে শূন্যে। তারপর আরও একটু উঁচুতে উঠল জিনিসটা, ভেসে চলে এলো স্যার রবার্টের সামনে। ততক্ষণে চেয়ার থেকে নিজেকে টেনে তুলেছে হ্যাসওয়েল। ম্যান্টল পিসের দিকে এগোতে এগোতে দেয়াল হাতড়ে চলল মরিয়ার মতো। লাইটের সুইচটা খুঁজছে। কাঠের প্যানেল করা দেয়ালের সঙ্গে নখের ঘর্ষণের শব্দে মনে হচ্ছে একটা ইঁদুর বুঝি ছুটে যাচ্ছে দেয়ালের উপর দিয়ে। শেষ পর্যন্ত সুইচটা খুঁজে পেল সে। পর মুহূর্তেই আলোয় ভরে গেল সারা ঘর। হ্যাসওয়েলের মুখ প্রচণ্ড ভয়ে ফ্যাকাশে। ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছে। হ্যাট আর ছাতা গড়াগড়ি খাচ্ছে মাটিতে। ওদিকে প্রচণ্ড আতঙ্কজনক অবস্থার ভিতর দিয়ে গেলে মানুষকে যেমনটা দেখানোর কথা তেমনই দেখাচ্ছে স্যার রবার্টকে। অবাক কাণ্ড। ওদের সামনে থেকে মূর্তিটা উধাও। সেটা যথাস্থানে রয়েছে পিলারের উপর, এক চুলও নড়েনি। পাশে রাখা ভেনাসের নিষ্প্রাণ মূর্তির মতোই অনড়। স্যার রবার্টই প্রথমে নিজেকে সামলে নিল। কম্পিত কণ্ঠে বলল, হ্যাসওয়েল, অস্বাভাবিক কোনো কিছু কি তোমার চোখে পড়েছে?
হ্যাঁ, বলল হ্যাসওয়েল, ওই জঘন্য আফ্রিকান মূর্তিটাকে দেখেছি। দেখলাম ওটা মেঝের উপর দিয়ে ভেসে আমার সামনে চলে এলো। তারপর আরও উপরে উঠে চেয়ে রইল আমার চোখের দিকে। ওটা নিষ্পলক চোখে কি যেন দেখলাম। কি দেখেছ? ঠিক মনে করতে পারছি না। ছবির মতো কি যেন দেখলাম এক ঝলক। কি যেন? ও খোদা, মৃত্যু, মৃত্যুর দৃশ্য। আসলেই কি দেখেছি নাকি বিভ্রম? একটু আগে তোমার বলা কথাগুলোর প্রতিক্রিয়া? কি জানি, আমি নিজেও তেমন কিছু দেখেছি বলে মনে হলো। কি দেখলে? বিভীষিকাময় মৃত্যু, সাথে আরও কিছু ছিল। নীরবতা নেমে এলো ঘরে। কয়েক মুহূর্ত চুপ থেকে এইলওয়ার্ড বলল, চলো বেরোই। কাজের চাপে গরম হয়ে গেছে মাথা। তাই হয়তো ভুলভাল দেখেছি। কাউকে বলো না এসব আজগুবি কথা। শুনলে সবাই মিলে পাগলাগারদে ঢোকাবে। বলবো না, কিন্তু এই মূর্তিটা এখান থেকে সরিয়ে ফেলা যায় না? কোনো মতেই না। এমনকি ওটা যদি আমাকে সর্বক্ষণ ধাওয়া করে তাহলেও না। আমাদের সাহারা ফ্লোটেশন বাজারে আসবে সোমবার। তার আগে আমি সরাবো না মূর্তিটা। এর জন্য যদি এটাকে স্ট্রং রুমে ঢুকিয়ে দরজার চাবি টেমসে ফেলে দিতে এর জন্য যদি এটাকে স্ট্রং রুমে ঢুকিয়ে দরজার চাবি টেমসে ফেলে দিতে হয় তাও সই। কারণ আমি নিশ্চিত এটাকে সরিয়ে ফেলার সাথে সাথে সৌভাগ্যের চাকাও ঘোরা বন্ধ হয়ে যাবে। শেয়ারগুলো বাজারে আসার পরই যেখানে ইচ্ছা নিয়ে যাক না ভার্নন। শীষ বাজালো হ্যাসওয়েল। সৌভাগ্য গেলে যাক, সৌভাগ্যের চেয়ে জীবনের দাম অনেক বেশি। এখন মনে পড়ছে ঠিক কী দেখেছি ওঠার চোখে। বলি দেয়া হচ্ছে আমাদের।